পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্য শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, আচার্যদেব, আমার পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকের বিষয় বলছি। আমার হিট স্ট্রোক হয়েছে, আসলে কয়েক সপ্তাহ ধরেই একটুখানি শরীরটা 19-20, কিন্তু ইষ্ট প্রসঙ্গ করার সময় ঠিক দেখি ঠিক এনার্জি চলে আসে, আর খুব একটা সুখের দর্শনও হয়, অনুভবও হয়। তো আজকে বিষয়ে এটাই খুব খুব ভালো বিষয়, খুব ভালো বিষয়। এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে? আর ঠাকুরের পথে একটা অপূর্ব জিনিস আছে। ঠাকুরের পথে যে কোনো বিষয় নিয়ে যদি সেটা সৎ বিষয় হয়, সেটা নিয়ে যদি খানিকটা কেউ এগিয়ে যায়, তাহলে ঠাকুরের কাছেই পৌঁছে। এটা অপূর্ব মহিমা, অপূর্ব লীলা। তো আজকের বিষয় হচ্ছে একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। তো এখনকার দিনে আমরা দেখি নানা রকম সার্থকতার মডেল আছে, নানা রকম। এই ট্রেনিং নাও, ওই ট্রেনিং নাও, পার্সোনালিটি ডেভেলপ করো, ইন্টারভিউতে ভালো করো, ভালো চাকরি পাও, ভালো বিজনেসম্যান হও, ভালো স্পোর্টসম্যান হও, ভালো আর্টিস্ট হও, অভিনেতা হও, সফল জীবন। মানে মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে যায় যদি কেউ এইসব লাইনে তথাকথিত সার্থক হয়। কেন বলছি তথাকথিত? আসছি। তো প্রথমেই যদি বলি যে সারা বিশ্বে যত রিয়েল প্রসেসেস চলছে, ইচ্ছে করেই ফেনোমেন বলছি না, কারণ ফেনোমেনের মধ্যে অনেক আপাত দৃষ্টি থাকে, সত্য ভাব কম থাকে। একটা জিনিস দেখে আরেকটা জিনিস মনে হতে পারে। যারা বরফ দেখে জল দেখতে পারে না, তারা তো ঠিক সত্যটা দেখতে পাচ্ছে না। শুধু বরফই যদি দেখে, মানুষের পারসেপশন এরকমই। তো পুরো বিশ্বের একটাই সত্যের মডেল, সেটা হচ্ছে কনসেন্ট্রিসিটি, সুকেন্দ্রিকতা। সুকেন্দ্রিকতার আরেক নাম হচ্ছে একানুরক্তি। এই এক যখন কেন্দ্রে থাকেন আর তার প্রতি যদি অন্যান্য প্লেয়াররা, অন্যান্য সৌরমণ্ডল আমরা যদি দেখি, সূর্য যেটা অ্যাবাউট 500-600 মিলিয়ন গুণ বড় পৃথিবীর থেকে, জ্বলছে। সূর্য কিন্তু টেরেস্ট্রিয়াল না, মাটির কোনো অনুভব নেই, সূর্য জ্বলছে, বার্নিং গ্যাসেস। এখন হাইড্রোজেন বার্ন করছে মেইনলি, অল্প স্বল্প হিলিয়ামও বার্ন করছে। একটা সময় সবটাই হিলিয়াম হয়ে যাবে, সেটাই বার্ন করবে। এই বার্নিং প্রসেসের মধ্যে, তার মধ্যে একটা অসাধারণ গ্র্যাভিটি বা একটা আকর্ষণীয় ক্ষমতার সৃষ্টি হয়। যিনি আমাকে টানেন, আমার ইষ্ট, তিনি ভেতরে ভেতরে অতটা জ্বলছেন, তাই দিতে পারছেন অতটা আকর্ষণ করতে পারছেন। এটা এইটা মনে করতে। আর জ্বলা মানে কি?
চলা মানে অন্যের জন্য ভালোবাসা, অন্যের জন্য সেবা, অন্যের জন্য গাইডেন্স। এই যে 9টা গ্রহ, বৃহস্পতির মতো বড় গ্রহ থেকে শুরু করে ছোট গ্রহ মার্কারি, সবকে টানতে পারছে। আর কিভাবে টানছে? যে 1 ডিগ্রির 100 ভাগের 1 ভাগও হাজার হাজার বছরে চেঞ্জ হচ্ছে না। যদি চেঞ্জ হয়, যদি পৃথিবীর কক্ষের একটু চেঞ্জ হয়, একটু মানে খুব সামান্য, তাহলে যে পৃথিবীর কি অবস্থা হবে আমরা অতটা বুঝি না। কারণ অনেক আমাদের বিশ্ব এবং প্রকৃতি, ঈশ্বর এবং প্রকৃতি এত চেক অ্যান্ড ব্যালেন্স আর সিকিউরিটি দিয়ে রেখেছেন, আমরা উল্টোটা বুঝছি। আমরা ভাবি জীবনে হয়তো খালি ইনসিকিউরিটি, খালি দুঃখ। আমরা যত খামখেয়ালি করে বেঁচে যাই, বিশ্ব সিস্টেমে কোনো সোলার সিস্টেমের মতন কোনো গ্রহ যদি ওরকম খামখেয়ালি করতো, পৃথিবী যদি খামখেয়ালি করতো, এক মুহূর্তে প্রলয় হয়ে যেত। একানুরক্তি, একানুরক্তি কি করে? তাহলে আমাদের স্টেবিলাইজ করে প্রথমে। আরেকটা ব্যাপার আছে একানুরক্তিতে, এটা আমরা বুঝি না। আমরা যে ঈশ্বরের থেকে, বিশ্বের থেকে, মহাপ্রকৃতির থেকে বিচ্ছিন্ন না, ভেতরে ভেতরে এই ভাবটার উদয় করে। ঠাকুরের থেকে যে আমরা বিচ্ছিন্ন না, ঠাকুরের সঙ্গে যে কোনো দ্বৈত দ্বন্দ্ব নেই আমাদের, এটা একানুরক্তি ছাড়া এভরিডে রিয়েলাইজেশন হয় না। অসম্ভব, অসম্ভব। এই দিকেও মন আছে, ওই দিকেও মন আছে। আমি একটা মানুষকে দেখে বলে দিতে পারি যে সত্যি একানুরক্ত কিনা। তার ব্যক্তিত্বে এমন কিছু লক্ষণ আছে, আমি বলছি আর কি, এদের ক্লেম করা বা কাউকে জাজ করার জন্য না, সাংঘাতিক ব্যাপার সেগুলো। কিন্তু একটা মানুষকে দেখে বোঝা যায় সে একানুরক্ত কিনা। অনুরক্তির তো ডাউন সাইডও থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। অসতে যদি অনুরক্ত হয়, তাহলে ডাউন সাইডই থাকবে বেশি। যারা খুব গুন্ডা, ডন, অসৎ চরিত্র পলিটিশিয়ান, অসৎ আদর্শ, তাদের প্রতি অনুরক্ত হয়, তাদের কথা মানে ভয়ে কিংবা কিছু পাওয়ার আশায়, তাদের ভেতরে বিচ্ছিন্নতার বোধই বেশি থাকে। হ্যাঁ, হাজার হাজার এরকম ঘটনা আছে, সবাই আপনারা জানেন, সবাই আপনারা জানেন। যুদ্ধ যে লাগে, এখন যে যুদ্ধ চলছে, অপ্রয়োজনীয় তো, অপ্রয়োজনীয়। ওয়েল সেন্টার না এদের জীবন, একানুরক্ত নেই। বলে ঈশ্বরের নামে ইয়ে করে, ঈশ্বরের নামে নোংরামি করে, কিন্তু ঈশ্বরকে ভালোবাসে না। আর ভালোবাসা কিরকম হবে? যোগ সাধনার এই 3টে ইয়ে আছে, স্তর আছে। একটা হচ্ছে মাইল্ড মিডিওকার, হ্যাঁ অনেকেরই আছে ভালোবাসা, কিন্তু মুখে বেশি ভালোবাসে, আচরণে অত ভালোবাসে। কেউ যদি আচরণে ভালোবাসে, সেই আচরণের ভালোবাসার মধ্যে অনেক সময় তীব্রতা দেখা যায় না। প্রথমটা হচ্ছে মিডিওকার, দ্বিতীয়টা হচ্ছে অ্যাকসেপ্টেবল, হ্যাঁ টান আছে বোঝা যায়, খারাপ না, ভালো, ভালো টান আছে।
কিন্তু তৃতীয়টা হচ্ছে তীব্রতা। আর কিছু, আমি বাবাকে দেখতাম ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। আমি মাঝে যখন একটু উনিশ হয়েছে আমার, কানাডায় যাওয়ার সময় হয়েছে, বা কানাডার থেকে এসেও যখন প্রথমবার দেখি বাবাকে, তখনও আমি এসছি এই খানিকক্ষণ কথা টথা বলে এই যে ছুটলেন ঠাকুর বাড়ির দিকে, বর্দার কাছে বসা, তখন সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সৎসঙ্গে, যে কাজগুলো করা আর তার মধ্যে মধ্যে যাজন করা। আমি যে বাবাই দাদার কাছে কতবার বাবার যাজনের সম্বন্ধে শুনেছি, একটাই ইঙ্গিত ছিল, তীব্র একানুরক্তি। ওই রকম নিজেকে হারিয়ে ফেলতেন। পার্সিয়ান আর উর্দুতে একটা কথা আছে, জুনুন। জুনুনটা ঠিক উন্মাদ না, কিন্তু তীব্র একটা ভালোবাসা, ওইটা ছিল। ওইটা ছিল। আর এটা এত পাওয়ারফুল যেটা একদিকে সংহতি আনে আর অন্যদিকে পরম চৈতন্যে স্থির করে দেয় চিত্তকে। চিত্ত যদি একটা বড় কিছুতে নিজেকে না হারাতে পারে, তাহলে স্থির হবে কি করে? একটা জানালা যদি আকাশে না খোলে, তাহলে জানালার সৌন্দর্য কি? এটা বুঝতে হয়। তীব্র একানুরক্তি। আর ক্রমাগতি কেন বলছে? ক্রমাগতি ওই কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস এভলিউশন। ঠাকুরের সব বাণীর সার ওরকম, আরো থেকে আরো তর। এই যে আপনারা বলেন, আমরা বলি গুরু ভাইদের একে অপরকে, ওইটা হচ্ছে ক্রমাগতি। একানুরক্তি একটা শুধু যে ম্যাজিক্যাল ব্যাপার তা না, শুধু যে পাওয়ারফুল ব্যাপার তা না, জীবনটাকে সহজ করে দেয়, নির্মল করে দেয়, জীবনকে এক মুহূর্তের জন্য বাসি হতে দেয় না। আপনার যেদিন রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, বাড়িতে সবকিছু শান্তিতে, আপনার বাড়ির বাইরে একটা বাগান আছে, সেখানে ফুল ফুটেছে, মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, সূর্য উঠেছে অপূর্ব রঙের, কিন্তু বেশি উত্তাপ নেই, পাখিরা গান করছে, কিরকম ফ্রেশ লাগে। লাগে তো। এখানে অনেক সময় বিরাট রাত্রে বরফ পড়েছে, সকালে উঠে এত ফ্রেশ লাগতো, ওই সুন্দর শুভ্র, মনে মনে হতো যেন সত্য গুণে পুরো পৃথিবীটা রেগে আছে। যা কিছু আশেপাশে সব সত্তাবশী। এই ভাব যত আসে, ভাব আচরণ, ভাবের সিদ্ধি হচ্ছে আচরণে। ভাব সিদ্ধ মানে আচরণ সিদ্ধ। অনেকে যাদের খুব চিত্ত টিত্ত চৈতন্য এসব কথা বলতে পারে না, কিন্তু ভাবকে চরিত্রগত করতে পারে, একটা ভাব আসলো সদ্ভাব ম্যানিফেস্ট করতে পারে নিজের ক্যারেক্টার, দেখবেন তারা অনেক দূর যায়। শ্রী চৈতন্যদেবকে যখনই বৈষ্ণব আচার্যরা, গুরুরা চ্যালেঞ্জ করতেন, ওই জিনিসটা দেখতেন। তিনি হয়তো লীলাচ্ছলেই এটা করতেন, বলতেন আমি তো এত বুঝি না, আমি মূর্খ। আমার গুরুও আমাকে বলছেন তুই তো মূর্খ, তোর জন্য রাস্তায় নেমে কীর্তন করাটাই ভালো। মাধবাচার্য শ্রী চৈতন্যকে জিজ্ঞেস করেছিলেন,
যে আপনার কথাবার্তা শুনে, হাবভাব দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো অনেক সময় মনে হয় যে আপনি খুব স্মার্ট, খুব জ্ঞানী মানুষ। আপনি এটা কি করেন? রাস্তায় নেমে হাত তুলে কীর্তন করেন, এটা কি শোভা দেয়? এইটা হচ্ছে আরেকটা ইয়ে, এই এই যে জাজমেন্টটা আসে, এইটা একানুরক্তির অভাব থেকে আসে। ঠিক ঠিক এক তীব্র একানুরক্তি হয় না। ওই জন্যই সৌন্দর্যটা কোনো কিছুতে বুঝতে পারে। আমরা যখন একটা জিনিসকে জাজ করে ফেলি, এবার মা শারদা, ঠাকুরের জীবনেও অনেক এরকম ঘটনা আছে। মা শারদা পাশে অনেক শিষ্য নিয়ে বসে আছেন, রামকৃষ্ণদেব ঠাকুর তখন চলে গেছেন, দুর্গা পুজো হচ্ছে, একজন ভক্ত ধুনুচি নাচ করছে এবং আরেকজন তাকে দেখে মন্তব্য করলো, বাঁদরের মতো তেড়ে তেড়ে যাচ্ছে কেন মার দিকে, মা দুর্গার দিকে। মানে ওই ধুনুচি নাচের যেই ভঙ্গিমা, সেটা তার কাছে মনে হচ্ছে বাঁদরের মতো। দেখুন, কগনিশনের ভুল, একানুরক্তি না থাকে কিরকম হয়। মা বললেন ভালো করে দেখ, তেড়ে তেড়ে যাচ্ছে না, বারবার নিজেকে সমর্পণ করছে। এইটা হচ্ছে ফসল, তীব্র একানুরক্তি। আর যেটা ক্রম উদ্বর্ধনের দিকে যাচ্ছে, এটা প্রথমে জীবনে আনে সৌন্দর্য। সৌন্দর্য যার জীবনে এসছে, আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা ইষ্ট কাজ করছি, ইষ্ট নিয়ে চলছি, ঠিক উন্নতি হচ্ছে তো একটু একটু রিভিউ করতে ইচ্ছা করে। হৃদয়ে যদি একটা মিষ্টি ভাব থাকে আর সৌন্দর্য বোধ যদি বাড়ে, যদি বুঝতে পারি আমার ব্যালেন্সটা কি সুন্দর, আমাকে দেখতে খুব সুন্দর, এটা সৌন্দর্য বোধ অতটা না, এটা একটা পারসেপশন। এটা আকার টাকারের জন্য হতে পারে, চোয়ালের কাট ভালো, নাক খুব শার্প, চোখগুলো বড় বড়, তার পেছনে একটা শয়তানি বুদ্ধিওয়ালা মানুষও থাকতে পারে, কিন্তু তার মধ্যে দীনতা আছে, তার মধ্যে বিশ্বাস আছে। এই সৌন্দর্যবোধের উদয়, এবং সৌন্দর্যবোধ কনসলিডেট করছে। জীবনের সৌন্দর্য আর সার্থকতা হচ্ছে গভীর বিশ্বাস, জ্ঞান সমন্বিত ভালোবাসা, যেটা জ্ঞান মিশ্র ভালোবাসা, বারবার জ্ঞান মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি। বোকার মতো মেনে নিও না কিছু, বোঝার চেষ্টা করো। একজন যে একটা বুঝে, অভিনেতাও অনেকে থাকে যারা ইনস্টিংক্টটা খুব ভালো অভিনেতা, কিন্তু বোঝে না অতটা কি জন্যে একটা ক্যারেক্টারকে এইভাবে রূপ দিতে হবে। একই ক্যারেক্টার যখন দুজন অভিনেতা আলাদা আলাদা করে, তাদের সৌন্দর্য বোধের ডিফারেন্সের জন্য মনে হয় দুই ভাবে করলো বুঝি। এই পোর্ট্রেয়ালটা অনেক ভালো। একের প্রতি যত আমাদের টান বাড়ে, এক মানে ইষ্ট, ইষ্ট, ইষ্ট ধারাবাহিক আচার্য, ইষ্ট ধারাবাহিক মা বাবা। মা বাবাও ওই এক ব্র্যাকেটে, পরমারাধ্য দেবতা, অন্যান্য দেবতা,
মা বাবা, যারাই সত্তাপোষী তারাই একানুরক্তির সহায়ক। এইখানে কিন্তু ডিফারেন্ট, একজন এসছে ইয়ের কাছে, রবীন্দ্রনাথের কাছে, আচ্ছা আমি তো একটা জিনিসই ডেভেলপ করতে চাই আমার লাইফ, বলে কেন? না, নানা বিষয়ে যদি মন দিই তাহলে তো মন বিক্ষিপ্ত হয়ে যাবে। বলে কেন বিক্ষিপ্ত হবে? তিনি বিরাট মানুষ যিনি এসছেন, বললেন বিক্ষিপ্ত হবে না অনেক জিনিসে। বলেন না, যেটা নিয়ে যখন লাগছো সেটাকে ভাবতে হয় এই এক, ওই পরম একের সঙ্গে এই যুক্ত। কি সুন্দর কথা। বিশ্বের যা কিছু ভালো সেটা কেন্দ্রায়িত একটা প্রসেসের মধ্যে চলছে। কেন্দ্রায়িত প্রসেসে বিনাশক ভাব থাকে না, দ্বৈত ভাব থাকে না, বিচ্ছিন্নতা থাকে না, উগ্রভাব থাকে না, ব্যথা দেওয়ার ভাব থাকে না। বুঝা গেল? সেই জন্যই এত সুন্দর। আর সুকেন্দ্রিক না হলে একানুরক্তির কোনো মানে হয় না। যার প্রতি অনুরক্ত সে যদি ইষ্টমুখী না হয়, স্বয়ং ইষ্ট হওয়ার কথাই নেই, ইষ্টমুখী না, ইষ্টবাহী না, যার এই তীব্রতাটা এসছে তাদেরকে আপনি নানা রকম অন্যান্য ইয়ে করেও, খোঁচা দিয়েও তাকে রাস্তার থেকে টলাতে পারবেন না। পথভ্রষ্ট তারা কখনো হবে না। এটা আরেকটা গুণ একানুরক্তি, কখনো পথভ্রষ্ট হবে না, এক মুহূর্তের জন্য হবে না, কারণ তীব্র হয়ে যায়। ক্রমাগতিরও যেই শিখর, ক্রমাগতি যখন শিখর প্রাপ্ত হয় তখন there is no chance of going off track. But the concentration, অনুরক্তি, টান has to be singular, has to be one pointed, has to be easy and mindful and intense. এই জন্যই শেষ পর্যন্ত যে যারাই যে কোনো লাইনে সফল হয়েছে, যদিও সব থেকে ভালো হচ্ছে ইষ্টকেন্দ্রিক সফল হওয়া, কিন্তু কেউ যদি বিষয় কেন্দ্রিক, বস্তু কেন্দ্রিকও সফল হয়, একজন বড় লোক হয়েছে, দেখা যায় যে ওই কোথাও না কোথাও একটা একানুরক্তি, বিষয়ের প্রতিও অনেকে একানুরক্তি। নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি অনেক কথাবার্তায় ঈশ্বরের কথা বলো, কিন্তু তুমি কাজ তো সেরকম করো না, তুমি তো বিজ্ঞান নিয়ে, মেটেরিয়াল সায়েন্স নিয়ে। মানে মেটেরিয়াল সায়েন্স কি ঈশ্বরেরই তো প্রকৃতি, ইট ইজ নেচার অফ গড। ধর্ম তো কবে থেকে সেই একই কথা বলছে, বেদ তো বারবার বারবার করে সেটা বলছে। এই যে প্রকৃতি দেখছো, কার প্রকৃতি এটা? কার প্রকৃতি? কে ম্যানিফেস্ট করেছেন? প্রকৃতিতে সৌন্দর্য কে দিয়েছেন? ওই সেই এক, তাতেই অনুরক্ত। সার্থকতা মানে কি? একটা জিনিস তো অনেক রকম অর্থ, অর্থক তো অনেক রকম অর্থ।
অর্থ। অনেকে বড় লোককে পছন্দ করে, দিন রাত ক্রিটিসিজম, ধার্মিকদের মধ্যে তো ভীষণ এটা, ভীষণ বড় লোকদের প্রতি আছে। বড় লোকদের মধ্যেও তো ভালো ভালো মানুষ হতে পারে। বড় লোকরা, বেশি সফিস্টিকেটেডরা, ইন্টেলেকচুয়ালরা আবার ধার্মিকদের বেশি পছন্দ করে। মনে করে একটা জিনিসকে খালি ভাব প্রবণতা দিয়ে ঘোলাটে করে ফেলে। তো এই এই জিনিসটা ঘটে। অর্থ সার্থকতা কি, তার বিভিন্ন ভাবের। আর বিভিন্নতা যদি খুব বেশি হয় তার মানেই পারসেপশন, সেখানে নলেজ আসেন, সেখানে একানুরক্ত তীব্রতা আসেন। নলেজ, প্রজ্ঞা, উইজডম। সৌন্দর্যের শিখরে, ক্রমাগতির শিখরে, শিখর প্রাপ্ত প্রজ্ঞা, এবং শুধু তৃপ্তি। তৃপ্তিও আছে, আবার কোনো আলস্য নেই। আমরা নানা রকম কাজ করি, সৎসঙ্গ করি, রেগুলার আমাদের ইয়ে আছে, যজন যজন ইষ্টভূতি সত্যানিষ্ঠ আছে। এখন কিছু স্পেশাল কাজ চলছে, উৎসব আছে, ঠাকুরকে নিয়ে মেতে থাকা আছে, নিজের বাড়ির কাজ থাকে, সেগুলো সব কাজ। আমি তো সবসময় বিজ্ঞানের কাজ, ঠাকুরের কাজ মনে করেই করেছি। যে কোনো প্রজেক্ট নিতাম, আগে সেটা ইষ্টকে, ভগবানকে সমর্পণ করে, মা বাবাকে সমর্পণ করে। একটা জ্যান্ত বিইং তো, তার একটা জ্যান্ত কানেকশন দরকার, তো একটা জ্যান্ত রেলেভেন্স দরকার। তো তার প্রসঙ্গটা যদি জ্যান্ত না হয়, অনেকে উৎসাহ পায় না কোনো প্রজেক্ট করতে। প্রজেক্টটার মধ্যে একজনকে জ্যান্ত দেখো, তার প্রজেক্ট মনে করো। মনে করো তোমার মা তোমাকে এই প্রজেক্টটা দিয়েছে, এটা মনে হয় ওল্ড ফ্যাশন। তো আমি বহু জায়গায়, বড় বড় ইউনিভার্সিটি, ম্যাকগিল যেটা হার্ভার্ড লেভেলের ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টরন্টো, রয়্যাল সোসাইটিজ, বিশেষ করে ইউকের, ইন্ডিয়ায় বহু জায়গা, দিল্লির বড় ইউনিভার্সিটি, আমাকে যখনই জিজ্ঞেস করেছে জীবনে সফল হওয়ার সহজ উপায়, মানে জীবনে ইষ্ট আছেন, কাউকে ভালোবাসো, তুমি তোমার গুরু আছেন, তাকে আর মা বাবাকে, বিশেষ করে মাকে খুব ভালোবাসো, সফল হবেই হবে। অনেকে সফল হয়েছেন কিন্তু ভেতরে ভেতরে মা বাবার উপর একটুখানি, অন্তত কথাবার্তায় মনে হয় যে একটু রোষ আছে। ভালো করে খুঁজে দেখলে হবে ওই রোষটা একটা গাল ফুলানো রোষ, তা নাহলে অতটা সফল হতে পারতেন। এব্রাহাম ম্যাজলো, যিনি ম্যানেজমেন্টের ওয়ান অফ দি টপ মোস্ট গুরুস, খুব মার উপর চটে ছিল সারা জীবন, কিন্তু ভেতরে ভেতরে মাকে ভালোবাসত। একানুরক্তির মধ্যে থেকে যদি একটু খটাখটি লাগে, ইয়ে লাগে, সেগুলো বেশি ড্যামেজ করতে পারে, পারেই না বেশি ড্যামেজ করতে। তো একানুরক্তি না থাকলে, বিচ্ছিন্ন হলে, ক্রমাগতি না থাকলে, জীবনের ক্রমাগতি না থাকলে তো ইয়েও হচ্ছে না, সফলতার যে হিমালয়টা সেটাও তৈরি হচ্ছে না। সফলতা মানুষকে এমন একটা জায়গায়, তার মানে সবাই যশস্বী যারা,
তারা সদর্থে সফল, তা নাও হতে পারে, সেগুলো বিচারের ব্যাপার। প্রথম কথা, আমার হৃদয়ে সফলতার বোধ আছে কিনা, আমার হৃদয়ে তৃপ্তির বোধ আছে কিনা। রামচরিতমানস লেখার আগে তুলসীদাসকে দেখে মনে হতো একটা ছটপটে মানুষ, খুব ট্যালেন্টেড। রামচরিতমানস লেখার পর কিছুদিন পর সে ঈশ্বর প্রেমে, রামের প্রেমে যখন হাবুডুবু খাচ্ছে, তখন মানুষ বুঝতে পারলো, বাপ রে বাপ, কি প্রেরণা পেয়েছেন জীবনে, কি তীব্রতার ক্রমাগত। ওই থেকেই ওই রকম সুন্দর জিনিস আসে। তো সৌন্দর্যের শিখরে যদি প্রজ্ঞা এবং প্রেম হয়, তার বুনিয়াদ হচ্ছে বিশ্বাস। সৌন্দর্যের বুনিয়াদ হচ্ছে বিশ্বাস। বিশ্বাসী চোখ কখনো, যদি মনের কষ্টে ভোগেন, একজন বিশ্বাসীর সঙ্গে কথা বলেন কিছুক্ষণ, কথা বলারও দরকার নেই, তার পাশে গিয়ে বসেন, তার সামনে বসেন, তার নিচে বসেন, তার উপরে বসেন, উপরে মানে একটা চেয়ার নিয়ে বসেন, তার ঘরের কাছাকাছি যান, তাকে দেখেন গাড়ি নিয়ে চলে গেল পাশ দিয়ে বা হেঁটে চলে গেল, একটা স্মাইল এক্সচেঞ্জ হলো। যে বিশ্বাসী, সে জীবনে সৌন্দর্য মুহূর্তের মধ্যে এনে দিত। এখানে ঠাকুর জীবনের সার্থকতার কথা বলেছে। জীবনের জ্ঞানটা একটা টেকনিক্যাল নলেজ না শুধু। একজন বিখ্যাত রাইটার ছিলেন এবং তিনি আমাদের সবার খুবই নমস্য, মাপাসা। শর্ট স্টোরির মানে তাকে পিতার পিতা, পিতামহ বলা যায়। খুব সফল ছিল, কিন্তু ব্যক্তিগত জীবনে খুব, এবং এত ব্যভিচারী ছিলেন যে জীবনে কোনোদিন ব্যক্তিগত জীবনে ওই ব্যথা ভোলার জন্য লিখতেন যে সেগুলোই ভালো ভালো গল্প হয়ে গিয়েছে। তার মানে ভেতরে একটা ছিল, কিন্তু সেটা হয়তো একানুরক্ত হতে পারে। ক্রমাগতি সৌন্দর্য, ওর মধ্যে একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডাপ্টেশন অনেক রকমের হতে পারে, কিন্তু নন অ্যাডজাস্টিং হলে তখন যুদ্ধ ভাব, রণংদেহী ভাব, উগ্র ভাব, বোকা ভাব, ডাল ভাব, এইগুলো বেশি আসে। নিজের হৃদয়ের সঙ্গে ঈশ্বরের হৃদয়ে যুক্ত আছে, সেই সৌন্দর্য। যারা এই সৌন্দর্যটা খুব মানে আরো একেবারে আজকেই অনুভব করতেছেন, ঠাকুরের সুরত সাকির উপরে যে সব লেখা, সেগুলো পড়তে হবে। আরো সবটাই আছে ঠাকুর, সেটা অপূর্ব সৌন্দর্য, একটা জীবাত্মা বোধ করছি। তো টু সামারাইজ, জীবনের নানা রকম সার্থকতার নানা রকম মডেল থাকতে পারে। পিকাসোর সৌন্দর্যও হতে পারে নাকটা কানের পাশে, চোখ দুটো মাথার উপরে, সেরকম হতে পারে। এসিমেট্রিক, ডিসঅ্যাসোসিয়েটেড, হাইপার এগ্রিগেটেড, তার মধ্যেও সৌন্দর্য অনেকে হয়তো খুঁজে পায়।
ঠিক আছে, সেটা সাময়িক, খারাপ না, এটা চেঞ্জ আনে, অনেক সময় চেঞ্জটা সাময়িক একটা সুখ দেয়। চেঞ্জ চেঞ্জ কখনো, স্থিরতা যেরকম সব একটা লং টার্ম সুখ দেয়, চেঞ্জ সেরকম লং টার্ম সুখ দেয় না, unless the change itself leads to stability. একানুরক্তি তীব্র এবং gradually evolving, gradually culminating to beauty and success. সেটা জীবনকে যেরকম তৃপ্ত করতে পারে, অন্য কোনো মডেল, মানুষ তো জ্যান্ত, তো জ্যান্ত মানুষ যেটা ছোঁয় সেটার মধ্যে কিছুটা কিছুটা জ্যান্ত ভাব আসে, নিশ্চয়ই আসে, নিশ্চয়ই আসে। এমনকি পিকাসো পেন্টিং এর মধ্যেও তাই দেখা যায়। কিন্তু বেশি সফিস্টিকেশনে একানুরক্তি ডিস্টার্ব হতে পারে, জীবনের সহজ ভাবগুলো ডিস্টার্ব হতে পারে। এক্সেন্ট্রিক যারা জিনিয়াস, তাদের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, সহজ সৌন্দর্য আর অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায়। আমরা যাকে ভগবত কোটি বৈজ্ঞানিক মনে করি, আইনস্টাইন, নিউটন, নিলস বোর, লুই প্যাশ্চার, তাদের মধ্যে, সবার মধ্যে একানুরক্তির ভাব ছিল। বাইরে যাই করতেন, ভেতরে ভেতরে নিউটন তো কিছুই পাননি জীবনে, মাকে পাননি ছোটবেলা, মার উপর খুব রাগ ছিল, কিন্তু সেই রাগও জল হয়ে যায় যেমন ঈশ্বর প্রেমে পড়েন। সায়েন্সের প্রেমে পড়া মানে ঈশ্বর প্রেমে, তাই তো অত বড় ঋষি। তো ক্রমাগতির মানে হচ্ছে ইভলভিং অ্যাডজাস্টমেন্ট, ইভলভিং অ্যাডাপ্টেশন টু সুপার কনসিয়াসনেস, যেখানে ছোট একটা ইগোর ভিউ, যেটা ইগোর দৃষ্টি দিয়ে, ক্ষুদ্র দৃষ্টি নিয়ে একটা জিনিসকে দেখার চাইতে জীবনের সৌন্দর্য আর সফলতা সহ এমন একটা জিনিসকে দেখি, একটা সত্যকে দেখি, এমনকি একটা ফেনোমেনাকে দেখি, টেম্পোরারি ফেনোমেনা, তখন জীবন ধন্য হয়, আর আশেপাশে পারিপার্শ্বিকের সবাইকে ধন্য করে। সবকিছু, সবার জীবনের সৌন্দর্য বাইরে হয়তো আপনি দেখতে পারবেন না, যেমন আপনি ফেসটা বাইরে দেখতে পারেন, হার্টটা বাইরে দেখতে পারবেন না, অথচ হার্টটা কি কি ভাইটাল। ওই রকম জীবনের ক্ষেত্রেও অনেকের ওই রকম, খুব একানুরক্ত, খুব ঈশ্বর প্রেম, কিন্তু একটু বায়ুর মতন হয়ে থাকে, চট করে বোঝা যায় না, অবজার্ভ করতে হয়। সেরকমও থাকতে পারেন। একানুরক্তির একটা তীব্র একানুরক্তির একটা বিরাট আর একটা অবদান হচ্ছে আপনি যে কোনো লাইফস্টাইল চুজ করতে পারেন। যদি খুব বেশি পাবলিক লাইফ পছন্দ না হয়, হ্যাঁ, ছবি, তবুও সৌন্দর্য আর সার্থকতায় জীবন ভরে থাকবে।
তা আমাদের ইষ্টমুখী হওয়ার মূল বিদ্যা যেটা, দগ্ধ পরাণকে শান্ত করার যেই আর্টটা, সেটা হচ্ছে একানুগত্য, তীব্র একানুগত্য, ক্রমাগতি সম্পন্ন একানুগত্য। এই থেকেই আসে গভীর সৌন্দর্য বোধ, ভাবের সৌন্দর্য বোধ, আকার রূপ, রূপ আকার ব্যবহার, এগুলোর সৌন্দর্য বোধ তো আছেই। এগুলো তো সবাই দেখে, কেউ ধরতে পারে, কেউ অ্যাপ্রিসিয়েট করে, কেউ করে। কিন্তু গভীর সৌন্দর্য বোধ সবাইকে, বিশ্বাসের সৌন্দর্য, ব্যালেন্সের সৌন্দর্য, প্রজ্ঞার সৌন্দর্য, নৈতিকতার সৌন্দর্য, সুপ্রজনন সুবিবাহের সৌন্দর্য, এই এই সৌন্দর্যবোধ, সার্থক জীবনের সৌন্দর্যবোধ থাকবেই থাকবে। স্টিভ জবসের খুব ছিল এটা সৌন্দর্য, হয়তো একটু বাহ্যিক ছিল বেশি। অনেক সময় ভেতরে যেটা সেটাই বাইরে আসে। তো আশা করি খানিকটা তীব্র একানুরক্তি এবং তার গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট আর এভলিউশনে কিভাবে লাইফ সাকসেসফুল হয়ে ওঠে, বিউটিফুল, গ্রেসফুল। গ্রেসফুল ইজ দ্য রিয়েল আইডিয়া। খানিকটা বোঝা গেল।